দৃঢ়তা ভয়ে ভয়ে রাস্তার এক কোণে গিয়েছিল দাঁড়ায়। গাড়ির সাথে ধাক্কা খেয়ে সে ভীষণ আঘাত পেয়েছে, হাত ও পায়ের গোড়ালিতে বেশ ভালোই ক্ষত হয়েছে। ভাগ্যিস সঠিক সময় গাড়িটা থেমে গিয়েছিল, না হলে আরো বড় কোন ক্ষতি হয়ে যেতে পারত, এসব ভেবেই দৃঢ়তা দীর্ঘ শ্বাস ফেলে। এমন সময় গাড়ি থেকে নেমে আসা যুবকটি তার দিকে এগিয়ে এসে বলে, আপনি ঠিক আছেন তো? এত রাতে এভাবে উন্মাদের মতো দৌড়াচ্ছিলেন কেন? আমি সঠিক সময় গাড়ি না থামালে আজ কত বড় দুর্ঘটনা ঘটতে পারত জানেন? রাতের আধারে অন্ধকার সড়কে কোন ল্যাম্পপোস্ট নেই। তাই দৃঢ়তা যুবকটির মুখ স্পষ্ট দেখতে পেল না। তবে তার কথা শুনে ভীষণ নির্ভরযোগ্য মানুষ মনে হলো। তাই তো এই বিপদের দিনে আগপাছ না ভেবে বলতে লাগল, প্লিজ, আমাকে বাঁচান। ওই লোকটা আমার বড় কোন ক্ষতি করে দেবে। উনি আমার গলায় ছুরি ধরেছিলেন। বলেই কান্না করে ওঠে দৃঢ়তা। যুবকটি দৃঢ়তাকে এভাবে কাঁদতে দেখে উদ্বিগ্ন স্বরে বলে, আপনি শান্ত হন, কিচ্ছু হবে না আপনার। আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি একজন নেভি অফিসার। আপনার যদি কোন সমস্যা না থাকে তো আমার সাথে আসুন। আমি আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দেব। বলেই যুবকটি দৃঢ়তার দিকে নিজের হাত বাড়িয়ে দিল। দৃঢ়তার কেন জানি এই আগন্তুক যুবককে বিশ্বাস করতে খুব ইচ্ছা করল। তাই তো সে যুবকের বাড়িয়ে দেয়া হাতটি ধরল। অতঃপর যুবকটি তাকে ধরে ধরে নিজের গাড়ির কাছে নিয়ে যেতে লাগল। দৃঢ়তা এবার করুণ চোখে নিজের পায়ের দিকে তাকালো। ভীষণ আঘাত পাওয়ায় ঠিকভাবে হাঁটতেও পারছে না সে। যুবকটি বেশ যত্ন সহকারেই তাকে নিজের গাড়িতে তুলল। অতঃপর সামন ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়ির ভেতরে লাইট জ্বালানোর পরই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে যুবকটির মুখশ্রী স্পষ্ট দেখতে পেল দৃঢ়তা। শ্যামবর্ণের পুরুষটিকে নিঃসন্দেহে সুদর্শন বলা যায়। দেখে বোঝা যাচ্ছে তার বেশ পেটানো বলিষ্ঠ দেহ। দৃঢ়তা বেশিক্ষণ যুবকটির দিকে না তাকিয়ে চোখ নামিয়ে নিল। যুবকটি দৃঢ়তার দিকে একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, নিন, এটা খেয়ে নিন। ভালো লাগবে। দৃঢ়তা নিল পানির বোতলটা। ঢকঢক করে পানি খেল। যুবকটি গাড়ি স্টার্ট করল। যুবকটি গাড়ি চালাতে চালাতেই হঠাৎ করে বলল, আপনার নাম কি জানতে পারি? আর আপনি থাকেন কোথায় সেটা বলুন। আমি আপনাকে আপনার ঠিকানায় পৌঁছে দিয়ে আসি। আমার নাম দৃঢ়তা। আমার বাসা ঢাকায়। কি বলেন, ঢাকা? কিন্তু এখন তো আপনাকে ঢাকায় রেখে আসা সম্ভব নয়। আপনার কি এখানে কোন চেনাজানা কেউ আছে? না, এখানে আমার চেনাজানা কেউ নেই। তাহলে কি ঢাকাতেই ফিরতে চান? না, আমি ঢাকায় ফিরতে চাই না। আপনি আমায় হালিশহরের কাছে নামিয়ে দিয়ে আসুন প্লিজ। আমি নিজের কোন একটা ব্যবস্থা করে নেব। আপনার চেনাজানা কেউ নেই এখানে, আবার আপনি নিজের বাড়িতেও ফিরতে চান না। তাহলে এখানে একা কি করবেন আপনি? আবার যদি কোন বিপদে পড়েন? আমার কথা এত ভাবতে হবে না আপনাকে। আমি যা বলছি তাই করুন। কথাটা বেশ বিরক্ত হয়ে বলে দৃঢ়তা। যুবকটি উত্তরে বলে, আপনাকে যখন আমি উদ্ধার করেছি তখন আপনার দায়িত্ব আমার। আমি জানি না, আপনি কেন এমন সব অদ্ভুত কথাবার্তা বলছেন, কিন্তু আপনাকে এভাবে একা ছাড়া আমার পক্ষে সম্ভব না। আমার উপর একটু ভরসা রাখুন, আমি আপনাকে নিরাপদ একটা স্থানেই নিয়ে যাব। বলেই যুবকটি নিজের মতো গাড়ি চালাতে শুরু করল। দৃঢ়তা বুঝল না তার কি এই যুবকটির উপর ভরসা করা উচিত নাকি নয়। কিন্তু কোন প্রতিবাদও জানালো না। কয়েক ঘন্টা পর যুবকটি গাড়ি এনে থামালো একটি ফ্ল্যাটের সামনে, অতঃপর দৃঢ়তাকে গাড়ি থেকে নামতে বলল। দৃঢ়তা এবার কিছুট ভয় পেয়ে বলল, আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? ভয় পাবেন না। এটা একটা নিরাপদ স্থান। এখানে আমার খুব ভরসাযোগ্য একজন মানুষ থাকে। তার ভরসাতেই আপনাকে নিয়ে এসেছি। বলেই যুবকটি দৃঢ়তাকে আস্তে করে গাড়ি থেকে নামায়। অতঃপর দৃঢ়তাকে নিয়ে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে লিফটে উঠে। কিছু সময় পর লিফটের দরজা খুলে যায় অষ্টম ফ্লোরে গিয়ে। যুবকটি দৃঢ়তাকে নিয়ে লিফট থেকে নামে। অতঃপর একটু এগিয়ে গিয়ে একটা দরজার সামনে গিয়ে কলিং বেল বাজায়। কিছু সময় পর একজন মহিলা এসে দরজা খুলে দেয়। যুবকটি মহিলাটিকে দেখেই স্মিত হাসে। অতঃপর বলে, আসসালামু আলাইকুম ভাবি, এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে খুব বিপদে পড়েই আপনার কাছে আসা।
বুঝতে পারছিলাম না কি করব। মিষ্টি যুবকটির কথার প্রত্যুত্তরে বলে, কি হয়েছে? সবটা আমায় নির্ভয়ে বলো। আসলে আমি আজ রাতে একটা মিশন শেষ করে ফিরছিলাম, এমন সময় রাস্তায় এই মেয়েটি আমার গাড়ির সামনে চলে আসে আর তারপর। যুবকটি মিষ্টিকে সব ঘটনা খুলে বলে। মিষ্টি সব শুনে অবাক হয়ে বলে, কোথায় মেয়েটি? মেয়েটিকে নিয়ে এসো। যুবকটি এবার নিজের পেছনে থাকা দৃঢ়তাকে সামনে নিয়ে আসে। দৃঢ়তাকে দেখামাত্রই মিষ্টি অবাক স্বরে বলে ওঠে, দৃঢ়তা তুমি? দৃঢ়তাও অবাক স্বরে বলে, মিষ্টি আপু। যুবকটি এবার অবাক হয়ে বলে, আপনারা একে অপরকে আগে থেকেই চেনেন? চিনব না মানে? দৃঢ়তা তো ভার্সিটিতে আমার জুনিয়র ছিল। কত ভালো ছিল পড়াশোনায়, আর ওর গানের গলাও তো ভীষণ সুন্দর। আমার সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু আমি ফ্রান্সে চলে যাবার পর থেকে ওর সাথে কোন যোগাযোগই ছিল না। আজ এতদিন পর ওকে দেখলাম, তাও এই অবস্থায়। দৃঢ়তা আবেগপ্রবণ হয়ে হঠাৎ মিষ্টিকে জড়িয়ে ধরে। মিষ্টি দৃঢ়তাকে নিজের বুকে আগলে নিয়ে বলে, কোন চিন্তা করো না। সবকিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো। উনি বোধহয় খুব ভয় পেয়েছেন ভাবি, আপনি ওনাকে ভেতরে নিয়ে যান। তুমিও ভেতরে এসো ইউভান। মিষ্টির কথা শুনে দৃঢ়তা প্রথমবারের মতো জানতে পারল দেবদূত হয়ে যে ব্যক্তিটি আজ তাকে উদ্ধার করল তার নাম ইউভান। নামটা বেশ অদ্ভুত ঠেকল দৃঢ়তার কাছে। কারণ বাঙালি যুবকদের সাধারণত এমন নাম হয় না। এদিকে ইউভান আবারও একটা স্মিত হাসি দিয়ে বলল, আজ না অন্য একদিন, তাছাড়া এখন থেকে তো আমার এখানে আসা যাওয়া চলতেই থাকবে। কারণ আপনার কাছে যে আমার এক দায়িত্ব রেখে যাচ্ছি। যদিও জানি আপনি ওনার যথেষ্ট খেয়াল রাখবেন, তবুও অনুরোধ করছি ওর খেয়াল রাখবেন। এই নিয়ে তোমায় একদম চিন্তা করতে হবে না। দৃঢ়তাকে আমি নিজের বোনের মতো আগলে রাখব। বেশ, নিশ্চিন্ত হলাম। এবার তাহলে আমি আসি ভাবি। বলেই সে এবার দৃঢ়তার দিকে তাকিয়ে বলল, আসি মিস দৃঢ়তা। বলে আবারও সেই স্মিত হাসি দিল। দৃঢ়তা চোখ ভরে সেই হাসিটা দেখল। এই শ্যামপুরুষের হাসিতে যেন এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে। ইউভান আর দাঁড়ালো না। যেভাবে মুহূর্তের মধ্যে এসেছিল দৃঢ়তার সামনে, ঠিক সেভাবেই হাওয়া হয়ে গেল। মিষ্টি দৃঢ়তাকে বলল, জানো, ইউভান আমার স্বামী রাফসানের সাথে নেভিতে একসাথে জব করে। আমার স্বামীর জুনিয়র ও। তবে ওদের সম্পর্ক দুই ভাইয়ের মতো। আমাকেও তো ও ভাবির মতোই দেখে। আমরা ফ্রান্স থেকে ফেরার পর মাত্র 2 বছর হলো আমাদের পরিচয়, অথচ এত জলদি কিভাবে আপন করে নিয়েছে। ভীষণ ভালো ছেলে ও। দৃঢ়তাও ইউভানের করা সাহায্যের কথা ভেবে বলে, আসলেই তাই। মনে মনে, জাবিরের মতো পুরুষ মানুষের যুগেও এমন স্নিগ্ধ পুরুষ তাহলে আছে পৃথিবীতে। দৃঢ়তা মিষ্টির পাশে বসেছিল। মিষ্টি তাকে নিজের জীবনের সব গল্প বলছিল, ফ্রান্সে নিজের কাটানো অভিজ্ঞতার বিবরণ দিচ্ছিল। দৃঢ়তাও একসময় তার জীবনের সমস্ত কষ্টের কথা বলতে থাকে, যা শুনে মিষ্টি হতবা হয়ে যায়। দৃঢ়তার মতো এত ভালো একটা মেয়েকে যে এত কিছু সহ্য করতে হয়েছে তা মিষ্টির ধারণার বাইরে ছিল। সব শোনার পর মিষ্টি দৃঢ়তার কাঁধে হাত রেখে বলে, তুমি একদম চিন্তা করো না। যারা তোমার সাথে অন্যায় করেছে তারা তাদের সেই অন্যায়ের শাস্তি একদিন না একদিন ঠিকই পাবে। এসব কথা বলতে বলতেই রাত পেরিয়ে যায়। সকাল হতেই মিষ্টি বলে ওঠে, ওহ, রাফার আবার স্কুলে যাওয়ার সময় হয়ে গেল। আমি তো বুঝতেই পারলাম না। তুমি যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আপু। বলেই মিষ্টি কিচেনের দিকে চলে যায়। আর দৃঢ়তা গেস্টরুমের দিকে, বিছানায় শুয়ে পড়তেই তার ঘুম পেয়ে যায়। আর নিজেদের জীবনের দুঃখগুলোর স্মৃতিচারণ করতে করতে ঘুমিয়ে পড়ে। এদিকে মিষ্টি কিচেনে গিয়ে রান্না করতে করতে ভাবে, আমার জীবনেও তো এক সময় কত কষ্ট ছিল, রাফসানকে ছাড়া কত দিন থাকতে হয়েছে। নিজের মেয়েটাকেও একা মানুষ করতে হয়েছে, তবে সেসব কষ্টের দিন অতিক্রম করে আজ আমি অনেকটাই সুখী হতে পেরেছি। আশা করি, ধৃতাও এভাবে এক সময় না এক সময় সুখের দেখা পাবে। তবে তার জন্য ওর জীবনে একজন ভালো মানুষ আসা দরকার, যে নিজের সবটা দিয়ে ওকে আগলে রাখবে। জাবিরের কাছ থেকে ও যতটা কষ্ট পেয়েছে সব কষ্ট দূর করে দেবে এমন কেউ। মিষ্টির ভাবনার মাঝেই তার স্বামী রাফসান হঠাৎ পেছনে থেকে এসে তাকে জড়িয়ে ধরে। মিষ্টি বলে ওঠে,
তুমি আর শোধরালে না। আর শোধরাতেও চাই না। দুজনেই হেসে ওঠে। ইউভান গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে দৃঢ়তার ভাবনায় হারিয়ে যায়। তার চোখের সামনে দৃঢ়তার ভীত ভীত মুখশ্রী ভেসে ওঠে। সেসব ভেবেই ইউভান বলে ওঠে, মেয়েটা অনেক নিষ্পাপ। ওর চোখে মুখে একটা নিষ্পাপ প্রভা রয়েছে। আজকালকার যুগেও এত নিষ্পাপ মেয়ে হয়? আমার তা জানা ছিল না। ইউভান হঠাৎ নিজের জীবনের ব্যাপারে ভাবে। ছোটবেলা থেকে সে বড় হয়েছে চট্টগ্রাম শহরের এক অনাথ আশ্রমে। নিজের মা বাবার পরিচয়ও সে জানে না। তাই জীবনে কখনো ভালোবাসার স্পর্শ পায়নি। স্কুল কলেজ ভার্সিটি লাইফেও তার ভালোবাসার কেউ ছিল না। হাতে গোনা দুই একজন বন্ধু ছিল। তার থেকে বেশি কিছু নয়, তবে কর্মজীবনে আসার পর রাফসান ও মিষ্টি তাকে ভাইয়ের মতো ভালোবেসেছে, যা তার মন কেড়েছে। আর আজ এতদিন পর প্রথম কোন মেয়েকে দেখে তার মনে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। ইউভান নিজের বুকের পাশে হাত রেখে বলে, কেন এমন অনুভূতি হচ্ছে আমার? এর পেছনে কি কোন কারণ আছে? এই প্রশ্নের কোন উত্তর খুঁজে পায় না ইউভান। তার খুব ভালো লাগছিল এভাবে দৃঢ়তার কথা ভাবতে। তাকে নিয়ে চিন্তা করে যেন ইউভান এক আনন্দের জগতে হারিয়ে যাচ্ছিল। এভাবে গাড়ি চালাতে চালাতে সে এক সময় নিয়ন্ত্রণ হারাতে চলেছিল। এমন সময় হঠাৎ করে সে নিজেকে সামলে নেয় আর বলে, উফ, এই যাত্রায় বেঁচে গেলাম। না হলে মেয়েটা নিয়ে স্বপ্ন দেখেই স্বাদ মেটাতে হতো। নিজের করে আর পাওয়া হতো না। বলেই নিজের মাথা চুলকায়। তারপর নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়। এভাবে অল্প পরিচয় কোন মেয়ের ব্যাপারে এভাবে কি ভাবা যায় নাকি? জাবির সকাল সকাল ব্যর্থতার গ্লানি নিয়ে বাড়িতে ফিরল। তার মুখশ্রী একেবারে মলিন। সে এসেই চুপচাপ সোফায় বসে পড়ল। আনিকা চৌধুরী জাবিরকে দেখেই এগিয়ে এসে বললেন, কি হলো তোমার? পেলে ওকে খুঁজে? না, পাইনি। আমি আগেই জানতাম, যে নিজের ইচ্ছায় হারায় তাকে খোঁজ করা বৃথা। দৃঢ়তা মনে যতটা কষ্ট নিয়ে এই বাড়ি থেকে গেছে, ও নিশ্চয়ই আশেপাশে কোথাও নেই, অনেক দূরেই কোথাও গেছে। আর ও ফেরার জন্য তো যায়নি। চলে যাওয়ার জন্যই গেছে। আর আসবে না ও। হয়তো কোন এক সময় আসবে, তবে এই সম্পর্ক টিকিয়ে রাখতে নয়, ভাঙতে। আর আমিও সেটাই চাই। চাচি, এমন কথা বলো না দয়া করে। ধৃতাকে ফিরতেই হবে আমার কাছে। আমি নিজের সব অপরাধ স্বীকার করছি, কিন্তু এখন তো আর তা শোধরানোর সময় নেই। ওকে শুধু একবার ফিরতে দাও, তারপর আমি আগে ওকে যত কষ্ট দিয়েছি এখন ওকে ঠিক ততটাই ভালোবাসা দিয়ে ওর মন জয় করব। সেই সুযোগ আর ও তোমায় দেবে না জাবির। আর না ভাগ্য তোমায় দেবে। আমার কেন জানি মনে হয়, দৃঢ়তার মতো এত ভালো একটা মেয়ের জীবনে আল্লাহ নিশ্চয়ই অনেক ভালো কিছু লিখে রেখেছে। তোমার মতো কেউ ওকে ডিজার্ভ করে না। ও ভালো কাউকেই পাবে না। দৃঢ়তা শুধু আমারই হবে। ও এই পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, ওকে আমি ফেরত আনবই। গোটা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে হলেও ওকে নিজের করে নেব। উপর থেকে আমিনা চৌধুরী ও ললিতা চৌধুরী তার সমস্ত কথা শুনতে থাকে। ললিতা চৌধুরী কান্নারত স্বরে বলেন, দেখছেন তো আম্মা, কিভাবে আমার ছেলেটার মগজধোলাই করতে চাইছে। আমার যেই ছেলেকে ওই দৃঢ়তাকে সহ্য করতে পারছে না, সে এখন ওই মেয়েটাকেই বিয়ে করতে চাইছে। এর একটা বিহিত করুন আপনি। মান্যতাকে আমি আর কিছুতেই এই বাড়িতে ফিরতে দেব না ছোট বৌমা। আর সে জন্য কি করতে হবে তা আমার আগে থেকেই চিন্তা ভাবনা করা আছে। তুমি শুধু আমার কথা মতো কাজ করো। বলুন আমায় কি করতে হবে। তুমি তোমার ছেলেকে গিয়ে বলো আমি অনেক অসুস্থ, বাকিটা আমি সামলে নেব। আচ্ছা। জাবির বসে আছে আমিনা চৌধুরীর মাথার কাছে। আমিনা চৌধুরী গোঙাতে গোঙাতে বলেন, আমি বোধহয় আর বাঁচব না দাদু ভাই। জলিল চৌধুরীও ছিলেন সেখানে, তিনি বলেন, এমন কথা বলবেন না আম্মা। আপনার কিছু হবে না। ললিতা চৌধুরীও বলেন, হ্যাঁ আম্মা, আপনি একদম ঠিক হয়ে যাবেন। আনিকা চৌধুরী দূরে দাঁড়িয়ে আমিনা চৌধুরীর এসব কাণ্ড দেখে মনে মনে বলেন, ইনি যে ধরনের মানুষ, এত সহজে তো মরবে বলে মনে হয় না। মরার হলে অনেক আগেই মরত, তখন অনেকের জীবন বেঁচে যেত। জানি না এ নতুন কোন নাটক। আমিনা চৌধুরী বলে ওঠেন, আমি মরে গেলেও আমার কোন আক্ষেপ থাকবে না যদি আমার একটা শেষ ইচ্ছা পূরণ হয়।
আমার অনেক দিনের পুরাতন বান্ধবী গুলশেনারার একমাত্র ছেলে আবিরের একমাত্র মেয়ে মোহনা। মেয়েটা অনেক ভালো। লন্ডনে পড়াশোনা করে। কিছু দিন আগেই লন্ডন থেকে ফিরেছে, ভীষণ ভালো মেয়ে। আমার আর আমার বান্ধবীর আগে থেকেই ইচ্ছা ছিল আমাদের নাতি নাতনির বিয়ে দেব। কিন্তু জাবিরের মান্যতাকে পছন্দ ছিল তাই। কিন্তু এখন যখন বিয়েটা হয়নি তখন আমি চাই মোহনার সাথেই জাবিরের বিয়ে হোক। না হলে যে আমি নিজের বান্ধবীকে দেয়া কথা রাখতে পারবো না। জাবির বলে ওঠে, এটা সম্ভব না। এটা আমার শেষ ইচ্ছা জাবির। তুমি যদি আমার কথা না রাখো তো আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব আর দুদিন পর এমনিই মরব। দাদি, তুমি আমায় ব্ল্যাকমেইল করছো। ললিতা চৌধুরী বলেন, চুপচাপ রাজি হ। না হলে তোর দাদির মৃত্যুর জন্য তুই দায়ী হবি। জলিল চৌধুরীও জাবিরকে ফোর্স করতে থাকেন। জাবির তাই এক সময় রাজি হয়ে বলে, বেশ, আমি তোমার পছন্দের মেয়ে মোহনাকেই বিয়ে করব দাদি। তুমি সুস্থ হও শুধু। দৃঢ়তা রাফাকে কোলে নিয়ে বসে আছে। মেয়েটা অনেক মিষ্টি আর দৃঢ়তার সাথে বেশ ভাব জমে গেছে। মিষ্টি দৃঢ়তাকে রাফসানের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এই দেখো দৃঢ়তা, যার কথা তোমাকে বলেছিলাম একদিন। কাল তো ও ঘুমাচ্ছিল তাই তোমার সাথে আর দেখা হয়নি। জানো, মেয়েটার জীবনে না অনেক কষ্ট। রাফসান দৃঢ়তার উদ্দেশ্যে বলে, তোমার ব্যাপারে তোমার মিষ্টি আপুর কাছে অনেক কিছুই শুনেছি। শোনো, তোমায় কিন্তু নিজের নামের মতো দৃঢ় হতে হবে, নিজেকে শক্ত করার চেষ্টা করো। আর চাইলে মিষ্টির কাছে ট্রেনিং নিতে পারো। ও তোমায় একদম শক্ত হতে শিখিয়ে দেবে। ফ্রান্সে থাকতেও যা ফাইট করেছে না। আর ভীষণ জেদি, তেজিও ছিল। হয়েছে, হয়েছে এসব আর বলতে হবে না। দৃঢ়তা, তুমি তো এখনো কিছু খাওনি, যাও ফ্রেশ হয়ে এসো। আমি তোমার জন্য কিছু বানিয়ে আনছি। দৃঢ়তা মাথা নাড়ায়। অতঃপর মিষ্টি রাফাকে নিজের কোলে নিয়ে বলে, আন্টিকে যেতে দাও। আন্টি এখন ব্রেকফাস্ট করবে। রাফাও ভদ্রমেয়ের মতো বলে, ওকেই। দৃঢ়তা উঠে দাঁড়ায়। অতঃপর ফ্রেশ হয়ে যায়। পিছন ফিরে তাকিয়ে দেখে রাফাকে নিয়ে মিষ্টি ও রাফসান কতটা আনন্দ করছে। একে অপরের সাথে কতটা খুশি। তাদের দেখে মিষ্টি একই সাথে আনন্দ পায় আবার তার বুক চিরে দীর্ঘশ্বাসও বের হয়। দৃঢ়তা আনমনে বলে, আমিও তো এভাবেই সুখী হতে পারতাম। যদি মিস্টার জাবির। না, এসব কেন ভাবছি আমি। উনি নিশ্চয়ই এখন মান্যতা আপুর সাথে অনেক সুখী আছেন। ওনার সুখে আমার নজর না লাগুক। আমি একাই ভালো আছি, এভাবেই নিজেকে গড়ে নিতে হবে আমায়। বলেই দৃঢ়তা সামনের দিকে এগিয়ে যায়। জাবির মন ভার করে বসে আছে বিয়ের আসরে। বেশ ছিমছাম ভাবেই বিয়ের আয়োজন করেছেন আমিনা চৌধুরী। কারণ তিনি আর লোক হাসাতে চাননি। মোহনার বাবাকে সামলানোর জন্য বলেছেন, তিনি অনাড়ম্বর ভাবেই বিয়েটা দিতে চান। মোহনার বাবাও এতে নারাজ হননি। আমিনা চৌধুরীর খুশি আজ আর ধরে না। সমস্ত অসুস্থতার নাটক যেন আজ শেষ। ললিতা চৌধুরীও আজ ভীষণ খুশি। তিনি আমিনা চৌধুরীর পাশে দাঁড়িয়ে বলেন, দেখছেন আম্মা, এতদিনে আমার ছেলেটা একজন যোগ্য জীবনসঙ্গী পেতে চলেছে। ওই দৃঢ়তা বা মান্যতা কেউই আমার ছেলের যোগ্য ছিল না, মোহনাই আমার যোগ্য বৌমা হবে। আমিনা চৌধুরীও মাথা উঁচু করে বলেন, ঠিক বলেছ তুমি। আমার পছন্দের মেয়েই এই বাড়ির সেরা বৌমা হয়। যেমন তুমি। আর যাদের আমি পছন্দ করি না তারা। বলেই তিনি কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আনিকা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, তারা জীবনে কখনো সুখ পায় না। আর কারো কারো তো সুখ পাওয়ার জন্য জীবনটাও অবশিষ্ট থাকে না। মোহনা বিয়ের আসরে বসে জাবিরের দিকেই তাকিয়ে আছে। ছেলেটাকে ভীষণ অন্যমনস্ক লাগছে। অবশ্য মোহনার নিজেরও ভীষণ অস্বস্তি হচ্ছে। এভাবে হঠাৎ করে যে অচেনা একজনকে বিয়ে করতে হবে সেটা তার কল্পনাতেও আসেনি। সবটাই মূলত তার বাবার জন্য। মোহনার বড় বোন লন্ডনের একজন স্থানীয় খ্রিস্টান ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। যার ফলে মোহনার বাবা ভীষণ রাগ করেন। মোহনা যখন অনেক ছোট ছিল তখন তার মা মারা যায়, তারপর বাবাই তাদের দুই বোনকে মানুষ করেছে। মোহনার বড় বোন আর মোহনা দুজনেই লন্ডনে বাবার অনেক ভালোবাসায় আধুনিক ও স্বাধীনচেতা ভাবে বড় হয়েছে।
কিন্তু সেই অতিরিক্ত স্বাধীনতাই যেন তাদের জীবনে কাল হল। মোহনার বোন যেদিন ওই খ্রিস্টান ছেলেটিকে বিয়ে করে সেদিনই মোহনার বাবার হার্ট অ্যাটাক হয়। তিনি ভীষণ আফসোস করতে থাকেন মেয়েদের এতটা স্বাধীনতা দেওয়ার জন্য। যার ফলে তিনি সিদ্ধান্ত নেন, তিনি এই ঘটনার পুনরাবৃত্তি আর হতে দেবেন না। আর সেজন্যই তড়িঘড়ি করে মোহনাকে নিয়ে দেশে চলে আসেন আর মোহনার বিয়ে ঠিক করেন। মোহনাও নিজের বাবার শারীরিক অবস্থার কথা চিন্তা করে আর না করেনি। খুব তাড়াহুড়ো করেই তার আর জাবিরের বিয়ে ঠিক হলো এবং দিনকয়েকের মাঝেই বিয়েও ঠিক হয়ে গেল। মোহনা বা জাবির কেউই একে অপরকে চেনার বা জানার কোন সুযোগ পেল না। যদিও মোহনার বাবা তাকে বলেছেন, তাদের সময় নাকি এভাবেই বিয়ে হতো। মোহনার তখন খুব বলতে ইচ্ছা করছিল যে এখন তো যুগ পাল্টেছে। কিন্তু মোহনা জানত সে এমনটা বললেই তার বাবা তার বোনের ঘটনাটা নিয়ে খোঁটা দিত। তাই মোহনাও আর কিছু বলেনি। মোহনার বাবার মনেও একটা দুশ্চিন্তা ছিল যে তার বোনের ব্যাপারটা জানাজানি হলে হয়তো চৌধুরী পরিবারের মতো এত ভালো পরিবারে মোহনার আর বিয়ে হবে না। কিন্তু তিনি তো আর জানতেন না যে চৌধুরী পরিবারের ছেলে জাবিরের জীবনে আরও কত বড় কেচ্ছা আছে। কবুল। এই 3 বর্ণের শব্দটা উচ্চারণ করেই মোহনা ও জাবিরের বিয়ে সম্পন্ন হল। মোহনা লক্ষ্য করল জাবির বেশ অন্যমনস্ক হয়ে কবুল বলল। যেন এই বিয়েটায় সে মন থেকে খুশি নয়। বিয়েটা হওয়ার পর যখন বড়দের সাথে কুশলাদি বিনিময় করা হলো তখনও পুরো সময়টা জাবির নির্জীব ছিল। এসব দেখে মোহনার বুক চিরে দীর্ঘশ্বাস বের হল। তাহলে কি বোনের করা ভুলের শাস্তি দিতে গিয়ে মোহনার বাবা তাকে কোন এক নরকের দিকে ঠেলে দিল? দৃঢ়তা খাবার খেয়ে সবেমাত্র বেকনিতে এসে দাঁড়িয়েছিল এমন সময় কারো উপস্থিতি উপলব্ধি করে পেছনে ফিরে তাকায়। ইউভানকে দেখে খানিকটা অবাক হয়ে বলে, আপনি? ইউভান দৃঢ়তার দিকে এগিয়ে এসে বলে, আপনার খোঁজ নিতে এলাম। আপনি ঠিক আছেন তো? জি। মৃদুস্বরে বলে দৃঢ়তা আবার দৃষ্টি ফিরিয়ে নিল। ইউভান দৃঢ়তার পাশে এসে দাঁড়িয়ে বলল, আপনার চোখের দিকে তাকালেই কেন জানি মনে হয় আপনি এই দুচোখে হাজারো কষ্ট লুকিয়ে রেখেছেন। দৃঢ়তা বলে, সকল মানুষেরই জীবনে কষ্ট আছে। এ আর নতুন কি, সবার জীবনেই অপূর্ণতা আছে। ঠিক বলেছেন। জানেন, আমি নিজেও একটা অনাথ আশ্রমে বড় হয়েছি। নিজের জীবনে কখনো পরিবারের ভালোবাসা পাইনি, তাই অপূর্ণতার যন্ত্রণা আমার থেকে ভালো আর কে বুঝবে। দুঃখিত, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। ব্যাপার না। জানেন, আমি যখন 4-5 বছরের ছিলাম আমার মা বাবাও তখন এক দুর্ঘটনায় আমায় একা ফেলে রেখে চলে যায়। তবে আমার ভাগ্য একটু ভালো ছিল, আমার এক চাচি ছিল যিনি কখনো আমায় মায়ের অভাব বোধ করতে দেননি। তারা দুজন এভাবেই একসময় একে অপরের দুঃখবিলাস করতে করতে কখন যে একে অপরের মাঝে হারিয়ে যায় টেরই পায়নি। এর মধ্যে গগনজুড়ে হাহাকার শুরু হয়। বৃষ্টি পড়তে শুরু করে দেয়। ইউভান বলে, কি করছেন? ভিতরে চলুন। এভাবে অকাল বৃষ্টিতে ভিজলে জ্বর হতে পারে। একটু ভিজতে দিন। এই বৃষ্টিতে ভিজলে না মন অনেক হালকা হয়। দুঃখগুলো লোপ পায়। তাহলে তো আমারও এই বৃষ্টিতে ভেজা উচিত। হুম, ভিজুন। দুজনে একসাথে সেই বেকনিতে দাঁড়িয়ে থাকে। দূর থেকে তাদের দেখে মিষ্টি আর হালকা হেসে বলে, এই দুই অভাগার জীবন যদি একসূত্রে গাঁথা পড়ে তাহলে বোধ হয় দুজনেই জীবনে সুখের দেখা পাবে। মোহনা এক হাত ঘোমটা দিয়ে বাসর ঘরে বসে আছে, আমিনা চৌধুরী তাকে এখানে বসিয়ে দিয়ে গেছেন। মোহনা এখন চুপচাপ অপেক্ষা করে চলেছে তার সদ্য বিবাহিত স্বামী জাবিরের জন্য। 1, 2, 3 এভাবে ধীরে ধীরে সময় অতিবাহিত হয় কিন্তু জাবিরের আসার কোন নাম নেই। মোহনা যে কখন এভাবে ঘুমিয়ে পড়ে টেরি পায় না। সকালে ঘুম থেকে উঠে যখন লক্ষ্য করে জাবির সারারাত আসেনি তখন তার বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়। মলিন মুখে সে বাসর ঘর থেকে বেরিয়ে আসতেই এক বিধ্বস্ত জাবিরকে দেখতে পায়, যে গতকাল সারাটা রাত একটি বারে কাটিয়ে এসেছে। মোহনা তাকে দেখেই বলে, এ কি অবস্থা আপনার? জাবির বলে ওঠে, আমাকে একটু স্পেস দিন প্লিজ। বলেই সে রুমে প্রবেশ করে। মোহনা করুণ চোখে জাবিরের যাওয়ার পানে তাকিয়ে থাকে। দৃঢ়তা ইদানিং ইউভানের সাথে অনেক ভালো সময় অতিবাহিত করছে। ইউভানও দৃঢ়তার সাথে সময় কাটিয়ে ভালো বোধ করছে, তাদের এই ঘনিষ্ঠতা মিষ্টি ও রাফসানও লক্ষ্য করে।
মিষ্টি ভাবে। দৃঢ়তা যদি ইউভানের মতো একটা ছেলের সঙ্গ পায় তাহলে জীবনে এগিয়ে যেতে পারবে। ওর অতীতের কালো ছায়া থেকেও বেরিয়ে আসতে পারবে। তাই আমাকেই কিছু করতে হবে ওদের মিল করানোর জন্য। এমন ভাবনা থেকেই সে রাফসানকে বলে, ইউভান দৃঢ়তার অতীতের ব্যাপারে বেশি কিছু জানে না। ওকে আমাদের সবটা জানানো উচিত। যদি সব শুনে ও দৃঢ়তার প্রতি এই একই আগ্রহ বজায় রাখে তাহলে আমরা কিছু ভাবতে পারি। রাফসান বলে, কিন্তু আমি যতদূর জানি, দৃঢ়তার সাথে ওর প্রাক্তন স্বামীর এখনো ডিভোর্স হয়নি, তাহলে এটা কিভাবে সম্ভব? ডিভোর্স হয়নি তো কি হয়েছে? সামনে হবে। এত দুশ্চিন্তা করার মতো কিছু হয়নি। তাছাড়া দৃঢ়তার স্বামী তো এখন নিশ্চয়ই ওর বোন মান্যতাকে বিয়ে করে নিয়ে অনেক খুশিতে জীবনযাপন করছে। তাহলে দৃঢ়তা কেন শুধু শুধু কষ্টে থাকবে? ও কি একটু জীবনের সুখ ডিজার্ভ করে না? সেটা অবশ্য তুমি ঠিক বলেছ। আমি ইউভানকে সবটাই খুলে বলবো। এদিকে দৃঢ়তা ও ইউভান আজকের প্রকৃতি নিয়ে গল্প করছিল, হঠাৎ কথায় কথায় ইউভান বলে ওঠে, আচ্ছা, আপনার জীবনে কি কখনো ভালোবাসা এসেছিল? কথাটা শোনামাত্রই দৃঢ়তার মুখে স্থবিরতা নেমে আসে। মনে পড়ে যায় অন্ধকারাচ্ছন্ন অতীত। তার চোখে অশ্রুবিন্দু জমে। ইউভান সেটা খেয়াল করে বিনীত স্বরে বলে, দুঃখিত, হয়তো আমার জন্য আপনার কোন বাজে অতীত মনে পড়ে গেল। দৃঢ়তা বলে, তেমন কিছু না। সবার জীবনে তো আর ভালোবাসা আসে না। কারো কারো জীবনে এমন কিছু আসে যা তার ভালো থাকাটাই নষ্ট করে দেয়। এমনি কিছু হয়েছিল আমার সাথেও। আমার জীবনে এমন একজন এসেছিল যে আমার ভালোবাসা নয়, আমার ভালো থাকাই নষ্ট করে দিয়েছিল। অতঃপর দৃঢ়তা তার জীবনের সমস্ত ঘটনা, জাবিরের সাথে তার বিয়ে, তারপর জাবিরের অত্যাচার, মান্যতার ফিরে আসা, দৃঢ়তার চলে আসা সব ঘটনাই বলে। সব শুনে ইউভান হতবাক হয়ে যায়। বলে, তার মানে আপনি বিবাহিত? হ্যাঁ, মিস্টার জাবিরের সাথে এখনো আমার ডিভোর্স হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি, 6 মাস পর ফিরে গিয়ে ওনাকে ডিভোর্স দিব, তারপর নিজের নতুন জীবন শুরু করব। যে জীবন হবে আমার, শুধুই আমার। ইউভান হঠাৎ বলে ওঠে, সেই জীবনে কি আপনার কোন সঙ্গীর প্রয়োজন? ইউভানের কথা শুনে দৃঢ়তা অবাক চোখে তার দিকে তাকাতেই ইউভান হেসে বলে, যদি সঙ্গীর প্রয়োজন হয় আমাকে বলতে পারেন। আমি আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকব। দৃঢ়তা কিছুই বলে না, তার কেমন একটা অস্বস্তি বোধ হয়, তাই সে স্থানত্যাগ করে। দৃঢ়তা যাওয়ার পরই রাফসান এসে ইউভানের কাঁধে হাত রাখে। জিজ্ঞেস করে, সবই তো শুনলে দৃঢ়তার মুখে। ওর জীবনের দুঃখের অতীত জানলে, আমি আর তোমার ভাবি কিন্তু ওর প্রতি তোমার আগ্রহ লক্ষ্য করেছি। তুমি যে ওকে পছন্দ করতে শুরু করেছ তা তোমাকে দেখেই স্পষ্ট বোঝা যায়। এখন বলো, সবটা জানার পরও কি তুমি একইভাবে ওকে পছন্দ করো যেমনটা আগে করতে? ইউভান একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, না। রাফসান ইউভানের উত্তর শুনে অবাক হয়। ইউভান বলে, আমি এখন দৃঢ়তাকে আগের থেকেও বেশি ভালোবাসি। যতদূর বুঝলাম, ওনার জীবনে সুখের বড়ই অভাব। এত সংগ্রাম করেও উনি নিজের না, অন্যের কথা ভেবেছেন। যেই বোন তাকে ঠকিয়েছেন সেই বোনের জন্য এত দূরে এসে বিপদে পড়লেন। এমন মেয়ে লাখে একটা থাকে, যেই লোকটা এত ভালো একটা মেয়ের মূল্য দিতে পারেনি তিনি নিঃসন্দেহে এই পৃথিবীর সবথেকে বড় অভাগা। কিন্তু আমি সেই ভুল করব না। উনি জীবনে যত দুঃখ পেয়েছেন সেই দুঃখ ভুলে আমি ওনার জীবনে একটু সুখের পরশ আনার চেষ্টা করব। ইউভানের উত্তর শুনে রাফসান প্রসন্ন হয়। মোহনা নিজের রুমে বসে আছে। তার আর জাবিরের বিয়ের 1 সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু এই 1 সপ্তাহে জাবির এক মুহূর্তের জন্যেও তার দিকে ফিরেও তাকায়নি। তাকে সবসময় অবহেলা করেছে। প্রথম দিকে ধৈর্য ধরে থাকলেও মোহনা আর ধৈর্য ধরতে পারে না। সে এবার ঠিক করে নিয়েছে জাবিরকে জিজ্ঞাসাবাদ করবে। জানতে চাইবে এত অবহেলার কারণ কি। সেই উপলক্ষেই সে ঘরে বসে আছে। মোহনা বসে বসে জাবিরের কথাই ভাবছিল এমন সময় জাবির চলে আসে। জাবির আসতেই মোহনা বলে ওঠে, আপনি এসেছেন। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জাবির মোহনার কথায় কোন পাত্তা না দিয়েই নিজের ব্লেজার খুলে রেখে ওয়াশরুমে প্রবেশ করে।
মোহনা ভীষণ অপমানিত বোধ করে। তার চোখে জল জমে। এমন সময় সে জাবিরের ব্লেজারটা হাতে নেয়। ব্লেজারের পকেটে একটা ছবি দেখেই সে হতবাক হয়। পকেট থেকে ছবিটা বের করেই দেখতে পায় একটা মেয়ে, দৃঢ়তার ছবি। যা দেখেই মোহনা বলে ওঠে, এই তাহলে সেই কারণ যার জন্য উনি আমায় এভাবে ইগনোর করছেন। ওনার অন্য একটা মেয়ের সাথে এফেয়ার চলছে। জাবির ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই মোহনা গিয়ে জাবিরের শার্টের কলার চেপে ধরে বলে, আপনার সাহস কি করে হয় আমাকে বিয়ে করে পরকিয়া করার? আমি এতদিন চুপ ছিলাম জন্য কি ভেবেছেন আমি সব মুখ বুঝে মেনে নেব? আমি লন্ডনে বড় হয়েছি। আমি কি করতে পারি সেই সম্পর্কে আপনার কোন আন্দাজ নেই। এতদিন আমার ভালো রূপ দেখেছেন, এবার খারাপ রূপ দেখবেন। এসব কি বলছেন আপনি? আমার কলার ছাড়ুন। ছাড়ব না। আগে বলুন এই মেয়েটাকে। জাবির মোহনার হাত থেকে ছবিটা কেড়ে নিয়ে বলে, আপনার ম্যানার্স নেই? এভাবে অন্যের জিনিস চেক করেন? ভাগ্যিস চেক করেছিলাম, না হলে তো কোন কিছুই জানতে পারতাম না। এর মধ্যেই এত সব চিৎকার চেঁচামেচি শুনে আনিকা চৌধুরী, আমিনা চৌধুরী, ললিতা চৌধুরী সবাই ছুটে আসেন। ললিতা চৌধুরী এসেই বলে ওঠেন, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন তোমরা? মোহনা বলে ওঠে, কি হওয়া বাকি রেখেছে আপনার ছেলে? বিয়ের পর থেকেই আমাকে ইগনোর করে চলেছে। আর আজ আমি জানলাম উনি আমাকে ঠকাচ্ছেন। আমাকে বিয়ে করে বাইরের একটা মেয়ের সাথে। জাবির রাগী কণ্ঠে বলে ওঠে, চুপ করুন আপনি। দৃঢ়তা কোন বাইরের মেয়ে নয়। ও আমার স্ত্রী। জাবিরের কথাটা শুনে সবাই হতবাক হয়ে যায়। আমিনা চৌধুরী ঘামতে শুরু করেন। আনিকা চৌধুরী মনে মনে ভাবেন, এটা তো হওয়ারই ছিল। এবার দেখব আমিনা চৌধুরী কি করেন। মোহনা বলে, স্ত্রী মানে? তাহলে আমি কে? আপনি একটা বোঝা, যাকে আমার দাদি আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। আমিনা চৌধুরী এগিয়ে এসে বলেন, দাদু ভাই, এসব কি বলছো তুমি? চুপ করো। মোহনা তোমার স্ত্রী, ওকে তুমি বিয়ে করেছ। আগের কথা ভুলে যাও। কেন ভুলে যাব দাদি? আমি কিছু ভুলবো না। তুমি তো সেই সময় অভিনয় করে আমাকে মোহনাকে বিয়ে করতে বাধ্য করেছিলে, আজ সেটা আমার কাছে পানির মতো পরিষ্কার। কিন্তু এই বিয়েটা আমি মন থেকে করিনি। আমি এখন শুধু দৃঢ়তাকেই ভালোবাসি আর ওনাকেই নিজের স্ত্রী হিসেবে মানি, অন্য কাউকে নয়। বলেই জাবির মোহনার সামনে গিয়ে হাতজোড় করে বলে, আপনার সাথে যা হয়েছে তার জন্য দুঃখিত, কিন্তু আপনাকে স্ত্রীর মর্যাদা দেয়া আমার পক্ষে অসম্ভব। 6 মাস পর দৃঢ়তা আবার ফিরে আসবে। তারপর আমি ওকে আবার আপন করে নেব। আপনার যত টাকা লাগবে বলবেন, প্রয়োজনে আমার সব সম্পত্তি আপনার নামে করে দেব, তবুও এই সম্পর্ক থেকে আমায় মুক্তি দিয়েন প্লিজ। বলেই জাবির চলে যায়। এদিকে মোহনা সত্য জেনে ভীষণ আঘাত পায়, নিজের প্রতি হওয়া প্রতারণার কথা ভেবে ফ্লোরে বসে কাঁদতে থাকে। চলবে ইনশাআল্লাহ।